শায়ানের চোখের ভেতরের বিভ্রান্তি আর আতঙ্কটা আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ও মুখটা হা করে কয়েক সেকেন্ড বোকার মতো দাঁড়িয়ে রইল। যে মানুষটা এতক্ষণ একটা জবরদস্ত মিথ্যা সাজিয়ে পা ধরে ক্ষমা চাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের ফ্ল্যাটের দরজায় এসেছিল, আমার এই অতি স্বাভাবিক প্রশ্নটা তার সমস্ত আত্মবিশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে। আমি বললাম, কি হলো, ওভাবে ভূত দেখার মতো দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আমি অত্যন্ত মায়াবী গলায় কথাগুলো বলে ড্রয়িং রুমের দিকে হেঁটে গেলাম। শায়ান যান্ত্রিকভাবে দরজাটা বন্ধ করে ভেতরে এলো। ও এখনো কাঁপছে। আমার পেছনে পেছনে এসে ও ধরা গলায় বলল, আফরা, তুমি আজ বিকেলে ধানমন্ডির ওই ফ্ল্যাটে? ও ফ্ল্যাটের কথা বলছো? আমি সোফায় বসে ওর দিকে তাকিয়ে একগাল হাসলাম আর বললাম, হ্যাঁ, আজ বিকেলে আমার এক পেশেন্টের বাসায় গিয়েছিলাম ওমেগা 3 একটা জরুরি প্রেসক্রিপশন দিতে। মেয়েটার নাম আফরিন। মেয়েটা এত ভালো, এত সুইট। আর জানো শায়ান, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? শায়ানের বুকের ধকধকানি যেন আমি দূর থেকেও শুনতে পাচ্ছিলাম। ও শুকনো মুখে ঢুক গিলে বলল, কি আশ্চর্য? আমি বললাম, আরে ওই মেয়ের জামাইয়ের নামও শায়ান, আর ওনার চেহারাটাও না দূর থেকে দেখতে একদম তোমার মতো। আমি তো প্রথম দেখাই পুরো থতো মতো খেয়ে গিয়েছিলাম। পরে ভাবলাম, ইস, আমি কি বোকা। আমার শায়ান তো এখন মুন্সিগঞ্জে ফ্যাক্টরি ভিজিট করছে। ও ধানমন্ডিতে আসবে কোত্থেকে? তাছাড়া ওই ভদ্রলোক তো কাপড়ের ব্যবসা করেন, আর তুমি তো কর্পোরেট ডিল করো। নামের আর চেহারার কি অদ্ভুত মিল দেখেছো? আমি এক নাগারে কথাগুলো বলে শায়ানের দিকে তাকালাম। শায়ানের ফর্সা মুখটা তখনও ভয়ে, অপমানে আর চরম বিভ্রান্তিতে নীল হয়ে গেছে। ও বুঝতে পারছে না আমি কি আসলে বোকা বনে গেছি, নাকি ওকে বিড়াল ইঁদুর খেলায় নাচানোর জন্য এই চাল চেলেছি। আমার এই অতিরিক্ত সরলতা এখন ওর জন্য সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ও যদি এখন অপরাধ স্বীকার করে তবে ও ফেঁসে যাবে, আর ও যদি নিজেকে নির্দোষ দাবি করে তবে ও নিজের পাতা ফাঁদে নিজে আটকে যাবে। ও জোর করে নিজের মুখের পেশিগুলো স্বাভাবিক করার চেষ্টা করলো। একটা বিকৃতি হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আফরা, দুনিয়ায় কত রকম মিল থাকে। আমিও তো, মানে মুন্সিগঞ্জের মিটিংটা ক্যান্সেল হয়ে গেল তো তাই ভাবলাম ঢাকাতে আছি যখন বাসায় চলে আসি। আমি বললাম, খুব ভালো করেছো। তোমার এই মিথ্যে মিটিং এর চক্করে আদিপ তো তোমাকে মিস করছিল। আমি উঠে দাঁড়িয়ে ওর খুব কাছে গেলাম। ওর শার্টের কলারটা হাত দিয়ে ঠিক করে দিতে দিতে ফিসফিস করে বললাম, তবে মুন্সিগঞ্জ যাওয়ার যেখানেই যাও শায়ান, নিজের শরীরের যত্ন নিও, আর কখনো নিজের বিশ্বস্ততা হারিও না। কারণ আমি কিন্তু বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারি না। আমার গলার শেষ লাইনের ঠান্ডা সুরটা শায়ানের মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে দিল। ও একটা কথাও বলতে পারলো না, শুধু মাথা নাড়লো। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রাতের খাবার রেডি করছি বলে আমি ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম। শায়ান যখন ওয়াশরুমে ঢুকলো আমি তখন আমার মোবাইলটা বের করলাম। আমার কলেজের বড় ভাই পারভেজ ভাই এখন সুপ্রিম কোর্টের একজন নামকরা ফ্যামিলি লয়ার। আমি ওনাকে একটা মেসেজ পাঠালাম, পারভেজ ভাই, একটা আর্জেন্ট ডিভোর্স আর চাইল্ড কাস্টাডির কেস আছে আমার নিজের, কাল সকালে আপনার চেম্বারে আসছি। ও পাশ থেকে সাথে সাথে রিপ্লাই এলো, অবশ্যই আফরা, সব ডকুমেন্টস নিয়ে চলে এসো। ডকুমেন্টস বলতে শায়ানের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যৌথ সম্পত্তি আর ধানমন্ডির ওই ফ্ল্যাটের ডিড, সবকিছুর আমার লাগবে। শায়ান ভেবেছে ও দুই নৌকায় পা দিয়ে রাজার মতো বাঁচবে, কিন্তু ও জানে না ও যে বাড়িটা এখন দাঁড়িয়ে আছে, যে সন্তানকে ও ভালোবাসার নাটক দেখাচ্ছে, তার কিচ্ছু আর ওর থাকবে না। আমি ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাজাতে মনে মনে বললাম, শায়ান, তুমি আজ রাতে আফরিনকে ফোন করার সাহস পাবে না, কারণ তুমি ভয় পাচ্ছ। ও পাশে হয়তো আমি উৎপেতে আছি, আবার তুমি আমাকে কিছু বলতেও পারছো না। এই না বলা ভয়ের খাঁচায় বন্দি হয়ে তুমি আজ সারা রাত ছটফট করবে। খেলাটা কেবল শুরু হলো। ডাইনিং টেবিলে প্লেট চামচ সাজিয়ে আমি আর চোখে ওয়াশরুমের দরজার দিকে তাকালাম। শায়ান ভেতরে গিয়ে পানির কলটা ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ও ভাবছে কলের শব্দের আড়ালে ওর ভেতরের অস্থিরতা ঢাকা পড়ে যাবে, কিন্তু ও জানে না ওর মনের প্রতিটি কম্পন আমি টের পাচ্ছি। শায়ান যে এখন তীব্র এক মানসিক দোটানায় পড়ছে তা আমার বুঝতে বাকি নেই। ও আফরিনকেও ভালোবাসে, আবার আমাকে আর আদিবকেও নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এই পুরুষ মানুষগুলোর অদ্ভুত এক মানসিকতা। তারা একাধারে সংসারী, ভালো বাবা, ভালো স্বামী হতে চায়, আবার একই সাথে অন্য এক নারীর বুকেও নিজের সাম্রাজ্য গড়তে চায়। শায়ানের কাছে আমি আর আদিব হলাম ওর জীবনের মূল ভিত্তি, ওর আভিজাত্য আর সামাজিক সম্মান। আর আফরিন, ও হয়তো শায়ানের এক চিলতে সস্তা রোমান্স, যাকে ও নিজের মনের মতো করে সাজিয়ে এক গোপন খাঁচায় বন্দি করে রেখেছে। ওয়াশরুম থেকে বের হয়ে শায়ান যখন ডাইনিং টেবিলে এসে বসলো, ওর চোখে মুখে তখন ভয়ের কালো ছায়া। ও মোবাইলটা টেবিলের উপর একদম উপর করে রাখলো, যেন কোনো নোটিফিকেশন আমার চোখে না পড়ে। ও এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আফরিনকে নিয়ে। আমি তরকারির বাটিটা ওর সামনে এগিয়ে দিতে দিতে মনে মনে হাসলাম, শায়ান, আমি তোমার অতীত বর্তমান সব জানি। আফরিন মেয়েটার বাসা টাঙ্গাইলের একটা কলেজের সাধারণ, সহজ সরল আর অসম্ভব সুন্দরী একটা মেয়ে ছিল ও। 1 বছর আগে শায়ান যখন কাপড়ের ব্যবসার কথা বলে টাঙ্গাইলে পার্টনারের সাথে ভিজিটে গিয়েছিল, তখনই একটা মেলায় আফরিনকে প্রথম দেখে ও। আফরিনের ওই নিখাত মায়াবী চেহারা দেখে শায়ানের ভেতরের পুরুষটা চারা দিয়ে উঠেছিল। মাসের পর মাস টাঙ্গাইল গিয়ে দামি দামি গিফট দিয়ে মিথ্যে প্রতিশ্রুতির জাল বুনে ও আফরিনকে নিজের প্রেমে ফেলেছিল। আফরিনের মধ্যবিত্ত ধার্মিক বাবা মা যখন শায়ানের মতো এক অচেনা শহরের লোকের সাথে মেয়ের সম্পর্ক
সম্পর্ক মেনে নেয়নি, সায়ান তখন আফরিনকে ফুসলিয়ে ঢাকায় নিয়ে আসে। কাজী অফিসে গোপনে বিয়ে করে ধানমন্ডির ওই ফ্ল্যাটে লুকিয়ে রাখে। আফরিন এই শহরের কাউকে চেনে না, সায়ানকে ছাড়া ওর আর কোনো আশ্রয় নেই। ও সায়ানকে অন্ধের মতো বিশ্বাস করে, নিজের সব মনে করে। আজ সায়ানের হাত পা কাঁপার মূল কারণ এটাই। ও ভালো করেই জানে আমি তো একজন প্রতিষ্ঠিত ডাক্তার, মানসিকভাবে শক্ত, কোনো মতে নিজেকে সামলে নিতে পারবো। কিন্তু আফরিন, ও যদি জানতে পারে যে সায়ান আসলে বিবাহিত, ওর একটা 6 বছরের সন্তান আছে, আর ও যাকে নিজের একমাত্র আশ্রয় ভেবেছিল সে একটা আস্ত প্রতারক, তবে 4 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটা এই চরম সত্যটা সহ্য করতে পারবে না। হয়তো ও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে যা সায়ানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সায়ান এখন 2 দিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি খুব নরম গলায় বললাম, খাও সায়ান, মাছটা তোমার পছন্দের। সায়ান ভাতের প্লেটে হাত দিয়েও নাড়াচাড়া করছিল। ও জোর করে এক লুকমা মুখে দিয়ে বলল, খুব ভালো হয়েছে। আচ্ছা আফরা, আদিব ঘুমিয়ে পড়েছে? আমি বললাম, হ্যাঁ, ও তো আজ খুব ক্লান্ত ছিল। আচ্ছা সায়ান, একটা কথা জিজ্ঞেস করি? আমি ওর চোখের দিকে তাকালাম। সায়ান চমকে উঠে আমার দিকে তাকালো। ওর হাতটা যেন মুহূর্তের জন্য থমকে গেল। ও বলল, কি কথা? আমি বললাম, এই যে দুনিয়ায় মানুষ 2 নৌকায় পা দিয়ে চলে, এদের শেষ পরিণতি কি হয় বলতো? মানে তারা কি আসলে দুটো সংসারকে সমান ভালোবাসতে পারে, নাকি শেষ পর্যন্ত দুটো নৌকায় ডুবে যায়? আমি খুব দার্শনিক ভঙ্গিতে হাসলাম। সায়ানের মুখ থেকে ভাত যেন গলা দিয়ে নামতে চাইলো না। ও কোনো মতে পানি খেয়ে বলল, আমি ঠিক জানি না আফরা, যারা এমন করে তারা হয়তো পরিস্থিতির শিকার। তবে কেউ যদি তার পরিবারকে সত্যি ভালোবাসে, সে কখনো তাদের হারাতে চায় না। আমি বললাম, পরিস্থিতির শিকার নাকি লোভের শিকার সায়ান? আমি আর কথা বাড়ালাম না। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম। সায়ান টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে বারান্দার দিকে চলে গেল। ও নিশ্চিত এখন আফরিনকে টেক্সট করার চেষ্টা করবে, যাতে আফরিন ভুলেও আমার দেওয়া নম্বরে কোনো উল্টোপাল্টা মেসেজ বা ফোন না করে। ও আফরিনকে বলবে, আজ ডক্টর ম্যাডামের সামনে আমি খুব নার্ভাস ছিলাম, তুমি ওনাকে আর ফোন দিও না। ও বারান্দায় গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে টাইপ করছে, আর ঘরের ভেতর থেকে আমি ওর সেই কাপুরুষোচিত পিঠটার দিকে তাকিয়ে আছি। সায়ান, তুমি আফরিনকে যতই আড়াল করার চেষ্টা করো না কেন, ও তো আমারই পেশেন্ট। আর আগামীকাল সকালে আমি আইনি লড়াইয়ের প্রথম চালটা দিতে যাচ্ছি। তুমি তোমার 2 ভালোবাসার জগৎ নিয়ে এবারও কোলে ভাসবে। সকালে ঘুম থেকে উঠে আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিলাম। আদিবকে মায়ের বাসায় রেখে আমি সোজা চলে গেলাম সুপ্রিম কোর্টের নামী ফ্যামিলি লয়ার পারভেজ ভাইয়ের চেম্বারে। আমার জীবনের এই কালো অধ্যায়টার আইনি সমাধানের জন্য উনার পরামর্শ নেওয়াটা খুব জরুরি ছিল। পারভেজ ভাই সায়ানের ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের যৌথ ফ্ল্যাট আর ধানমন্ডির ওই ফ্ল্যাটের ডকুমেন্টস গুলো দেখে গম্ভীর হয়ে বললেন, আফরা, সায়ান যে কাজটা করেছে তা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে দণ্ডনীয়। তুমি চাইলে ওকে জেলে পাঠাতে পারো, তবে চাইল্ড কাস্টাডি আর সম্পত্তির দিকটা মজবুত করতে হলে আমাদের একটু কৌশলে এগোতে হবে। তুমি কোনোভাবেই মাথা গরম করবে না। আমি বললাম, মাথা গরম আমি করব না ভাইয়া, সায়ানকে আমি আইনি ভাবে পঙ্গু করে দেব। শক্ত গলায় কথাটি বলে আমি উনার চেম্বার থেকে বের হলাম। লয়ারের সাথে কথা শেষ করে আমি যখন আমার হাসপাতালের কেবিনে এসে বসলাম, তখন আমার ভেতর এক অদ্ভুত শীতলতা। টেবিলের উপর রাখা আফরিনের ফাইলটার দিকে তাকালাম। ওই মেয়েটার সরলতাকে পুঁজি করে সায়ান খেলাটা খেলেছে। এবার সায়ানের তাসের ঘরটা ভাঙার আসল চালটা চালার সময় এসেছে। আমি আমার মোবাইল থেকে আফরিনের নম্বরে ডায়াল করলাম। 2 বার রিং হতেই ওপাশ থেকে আফরিনের চিলতে মাখানো কণ্ঠস্বর ভেসে এলো, আসসালামু আলাইকুম ডক্টর ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? আমি একটা গভীর শ্বাস নিয়ে অত্যন্ত গম্ভীর ও শান্ত গলায় বললাম, আফরিন, আমি ডাক্তার হিসেবে নয়, একজন নারী হিসেবে আপনাকে একটা সত্য জানানোর জন্য ফোন করেছি। আপনি যাকে নিজের স্বামী ভাবছেন সেই সায়ানের একটা প্রথম স্ত্রী আছে। শুধু তাই নয়, ওনাদের সংসারে একটা 6 বছরের সুন্দর সন্তানও আছে। সায়ান আপনাকে ধোকা দিয়েছে। আমার কথা শুনে ওপাশ থেকে আফরিন যেন আকাশ থেকে পড়লো। ওর গলা কাঁপতে লাগলো আর বলল, ম্যাম, আপনি এসব কি বলছেন? এটা অসম্ভব। সায়ান আমাকে খুব ভালোবাসে, ও এমন করতেই পারে না। আপনি ভুল জানছেন ম্যাম। আমি বললাম, আমি ভুল জানছি না আফরিন, সায়ান একটা আস্ত প্রতারক। ও আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে লুকিয়ে রেখেছে। আমি কিন্তু একবারের জন্য বললাম না যে সায়ানের সেই প্রথম স্ত্রী আর কেউ নয়, আমি নিজেই। কিছু সত্যের মুখোমুখি সায়ানকে সরাসরি হতে হবে। লাইনটা কেটে দেওয়ার পর আফরিন আর এক মুহূর্ত দেরি করেনি। ও তীব্র আতঙ্ক আর ক্ষোভ নিয়ে সায়ানকে ফোন করলো। সায়ান তখন অফিসে বসে হয়তো কোনো মিটিং এর ভান করছিল। আফরিন ফোনে পাগলের মতো কেঁদে উঠে বলল, তুমি এখনই ধানমন্ডির বাসায় এসো সায়ান, যদি 10 মিনিটের মধ্যে না আসো তবে আমার আর তোমার বাচ্চার মরা মুখ দেখবে। আফরিনের এমন মরিয়া হুমকি শুনে সায়ানের কলিজা শুকিয়ে গেল। ও বুঝতে পারলো কিছু একটা মারাত্মক গড়বড় হয়ে গেছে। ও ভয়ে কাঁপতে কাঁপতে অফিসের সব কাজ ফেলে ঝড়ের গতিতে ধানমন্ডির ফ্ল্যাটের দিকে রওনা হলো। সায়ান যখন ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকলো, আফরিন তখন ড্রয়িং রুমের মাঝখানে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে কাঁপছিল। সায়ানকে দেখা মাত্রই ও নিজের সমস্ত নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ও দৌড়ে গিয়ে সায়ানের কলার চেপে ধরলো এবং ওর বুকে পিঠে পাগলের মতো কিল থাপ্পড় মারতে মারতে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলল, তুমি একটা জানোয়ার, তুমি একটা প্রতারক, তোমার নাকি আরেকটা বউ আছে, তোমার নাকি 6 বছরের একটা বাচ্চাও আছে, কেন আমার জীবনটা ধ্বংস করলে তুমি? আফরিন হাঁপাচ্ছিল আর সায়ানকে আঘাত করছিল। সায়ান তো আকাশ থেকে পড়লো। ও আফরিনের হাত দুটো চেপে ধরার চেষ্টা করতে করতে থতমত খেয়ে বলল, আফরিন শান্ত হও, এসব উল্টোপাল্টা কথা তোমাকে কে বলেছে? কে দিল এই মিথ্যে তথ্য? আফরিন ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, মিথ্যে নয়, একদম সত্যি। আমাকে আমার ডক্টর ম্যাডাম, ওই আফরা ম্যাডাম নিজে ফোন করে সব বলেছেন। ডক্টর আফরা ম্যাডাম বলেছেন। এই নামটা শোনা মাত্রই সায়ানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ওর মাথায় তখন বজ্রপাত হলো। ও বুঝতে পারলো আফরা কাল রাতে সব জেনেও যে নাটকে সরলতা দেখিয়েছিল তা আসলে এক ভয়ঙ্কর ঝড় আসার আগের নিস্তব্ধতা ছিল। সায়ান রাগে ক্ষোভে আর তীব্র ভয়ে অন্ধ হয়ে আফরিনকে বলল, তোমার ওই ডক্টর আফরা ম্যাডামকে এখনই ফোন করো, ওনাকে এই বাসায় আসতে বলো, আমি ওনার সামনে দাঁড়িয়ে প্রমাণ করব সব মিথ্যে। সায়ান ভাবছিল ও এসে হয়তো কোনোভাবে তালিচালি দিয়ে পরিস্থিতি সামাল দেবে। আফরিন তখনই আমাকে ফোন করলো। আমি তো রেডি ছিলাম। ঠিক 20 মিনিটের মধ্যে আমি ধানমন্ডির সেই ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়ালাম। ভেতরে ঢুকতেই দেখলাম চারদিকের জিনিসপত্র ছিটকে পড়ে আছে। আফরিন পাগলের মতো ড্রয়িং রুমে পায়চারি করছে আর কাঁদছে, আর সায়ান সোফার পাশে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আফরিন ছুটে এসে বলল, ম্যাম আপনি ওনাকে বলুন, ওনার প্রথম বউ আর বাচ্চার কথা বলুন। সায়ান আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। ওর চোখে তখন মিনতি, আমি যেন সত্যিটা না বলি। আমি সায়ানের সেই ভীরু চোখের দিকে তাকালাম। তারপর আফরিনের দিকে ফিরে অত্যন্ত শান্ত ধারালো গলায় বললাম, আফরিন, সায়ানের প্রথম স্ত্রী অন্য কেউ নয়, আমি সায়ানের প্রথম স্ত্রী। আর যে 6 বছরের বাচ্চার কথা বলেছি সে আমার আর সায়ানেরই সন্তান। আমার এই কথা শুনে যেন জলজান্ত একটা বোমার মতো সেই ঘরে ফাটলো। আফরিন স্তব্ধ হয়ে গেল। ও এক পলক আমার দিকে তাকালো, তারপর সায়ানের দিকে তাকালো। ওর চোখের মনি দুটো যেন স্থির হয়ে গেল। ও এক পা পিছিয়ে গিয়ে এক বুক ভাঙা আর্তনাদ আর তীব্র ঘৃণায় চিৎকার করে উঠে বলল, আপনারা দুজনেই আমাকে ঠকিয়েছেন। একজন ডাক্তার হয়ে আপনি আমার সাথে এই নাটক করলেন, আর তুমি তো একটা পিশাচ। কথাটা শেষ করে আফরিন আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। ও পাগলের মতো দৌড়ে গিয়ে ওর বেডরুমে ঢুকলো এবং ভেতরের লকটা দরাম করে আটকে দিল। আফরিন, দরজা খুলো। সায়ান পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎ ঘরের ভেতর একটা কাঁচ ভাঙার প্রচন্ড শব্দ হলো। আমি ডাক্তার, আমি বুঝতে বাকি রইলো না ভেতরে কি ঘটতে চলেছে। আমি সায়ানকে ধাক্কা দিয়ে বললাম, সায়ান হা করে দাঁড়িয়ে থেকো না। ও ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে হাত কাটছে, দরজা ভাঙো দ্রুত। সায়ান ওর সমস্ত শক্তি দিয়ে দরজায় পরপর কয়েকটা লাথি মারলো। 4 নম্বর লাথিতে কাঠের দরজার লকটা ভেঙে ছিটকে গেল। আমরা ভেতরে ঢুকে আটকে উঠলাম। আফরিন মেঝেতে পড়ে আছে, ওর বাম হাতের কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ও কাঁচ দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। মেঝেটা মুহূর্তে রক্তে লাল হয়ে গেছে। আফরিন, সায়ান চিৎকার করে ওকে কুলে তুলে নিল। ও তখন কাঁপছে। আমার ভেতরে ডাক্তার সত্তা তখন জেগে উঠলো। আমি ঝটপট বিছানার চাদরটা টেনে ছিঁড়ে আফরিনের হাতটা শক্ত করে বাঁধলাম, রক্তপাত কিছুটা আটকানোর জন্য। সায়ানকে ধমক দিয়ে বললাম, কান্না থামিয়ে ওকে কোলে তোলো, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 1 সেকেন্ড দেরি হলে মা আর বাচ্চা কাউকে বাঁচানো যাবে না। সায়ান আফরিনকে কোলে নিয়ে লিফটের দিকে ছুটলো, আর আমি আফরিনের হাত ধরলাম যেন রক্ত না পড়ে। আইনি লড়াইয়ের মাঝে এক নতুন জীবন বাঁচানোর যুদ্ধে নেমে পড়লাম। গল্প এখানেই শেষ নয়। পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।